আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের সম্মতিতে পাটোয়ারির উপর হামলা হয়েছে বললেন নাহিদ। হাত পাখার বাতাসে দুলছে ধানের শীষ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। মাইলস্টোনে নয়, বিমান পড়া দরকার ছিল সচিবালয়ে, মন্তব্য সড়ক উপদেষ্টা। ইরানে হামলায় সৌদির আকাশ ব্যবহার করতে দেবে না রিয়াদ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের। এবার বিস্তারিত। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে ঘটেছে। ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে নাহিদ হুঁশিয়ারি দেন, আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেক দিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন। এইটা আমরা এই বাংলাদেশে হতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, নির্বাচন কমিশনের প্রতি দেখতে চাই এর ব্যবস্থা কি নেয়, কলেজ প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কি ব্যবস্থা নেয়। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব 12 তারিখে। মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি। একই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনার পর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসের উদ্দেশ্যে বলেন, আগে যা করেছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই, আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দেবে। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ 12 ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে। তিনি আরো বলেন, মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরাও এই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিল যে আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে বিএনপির সাথে তার রাজনীতিতে যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করেছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে তা এই ঢাকা শহরের বাংলাদেশের মানুষ জানে। কিছু হলেই জামাতের অতীত নিয়ে কথা বলা হয়, উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, কিন্তু তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 2006 বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলবো। সূত্র বিবিসি বাংলা। আসন্ন সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর হচ্ছে বরিশালের নির্বাচনী মাঠ। বিএনপি, ইসলামী আন্দোলন ও বাসদ সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারে অনেকটা সরগম হয়ে উঠছে বরিশালের নগরী সহ সদর উপজেলার গ্রামের মেঠোপথ। তবে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণার পর বিএনপির প্রার্থী ফুরফুরে মেজাজে রয়েছেন। তবে জামাতের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বরিশাল 5 আসনের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থন ততই বাড়ছে। বরিশাল নগরী সহ সদর উপজেলার গ্রামগঞ্জে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি ও ইসলামী আন্দোলনের 2 প্রার্থীর নাম। অনেকের মতে এই আসনে হাত পাখার বাতাসে দুলছে ধানের শীষ। আবার নির্বাচনে এই 2 প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করছেন অনেক ভোটার। তবে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে পাল্টে যেতে পারে সব হিসাব। যে প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের নিজের পক্ষে নিতে পারবেন তিনিই হবেন এই আসনের এমপি। বরিশাল 5 আসন জেলার সবচেয়ে মর্যাদার আসন হিসেবেই ধরা হয়। এই আসনে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ার বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। মনোনয়ন বঞ্চিত প্রায় সব প্রার্থী সরোয়ারকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। কিন্তু দলের মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এখনও সরোয়ারের পক্ষে প্রচারে নামেনি। ফলে দলের অভ্যন্তরীণ বিরোধ এখনও রয়েই গেছে। এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেক নেতাই নাখোশ ছিলেন সরোয়ারের উপর। দলের স্বার্থে সরোয়ারের সমর্থনে নির্বাচনী মাঠে থাকলেও তাদের সমর্থকরা মাঠে নামেনি। বিএনপির অভ্যন্তরীণ বিভাজন দলের প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির অভ্যন্তরীণ বিরোধে এর সুফল নিতে মরিয়া বিরোধী দলীয় প্রার্থীরা। এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিগত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে 30,000-এর বেশি ভোট পেয়েছিলেন। আসন্ন নির্বাচনে যুক্ত হচ্ছে চরমোনা ইউনিয়ন সহ উপজেলা অন্যান্য 10টি ইউনিয়ন। এসব এলাকায় বিএনপির ভোটের পাশাপাশি আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন ও জামাতের ভোটার সংখ্যা নেহাতই কম নয়। নির্বাচনে আওয়ামী লীগের বড় অংশের সমর্থন পাবেন বলে দাবি করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থীর বড় ভরসা জামাতের ভোট ব্যাংক। পাশাপাশি আওয়ামী লীগের ভোটারদেরও নিজেদের বলয়ে আনতে পারবেন বলে
প্রত্যাশা ইসলামী আন্দোলনের প্রার্থীর। একইভাবে সংখ্যালঘু ভোটাররা নিজেদের জান-মাল ও নিরাপত্তার স্বার্থে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দেবেন বলে দাবি দলটির নেতাদের। মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছে এটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সড়ক উপদেষ্টা। ফাউজুল কবির খান বলেন, সচিবালয়ের প্রতি মানুষ ব্যাপক ক্ষুব্ধ। শুধু সচিবালয় নয়, সরকারি প্রতিটি দপ্তরের উপর ক্ষুব্ধ জনগণ। আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো, এরা জনগণের বুককে চেপে বসে আছে। তাদের বিরুদ্ধে কিছুই করা যায় না। কোনো রকম মানবিক দায়িত্ববোধ সচিবদের মধ্যে নেই। সবাই সরকারি অফিসে যান, গাড়িতে চড়েন, কিন্তু জনগণের দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমলাতন্ত্রকে দেশের অগ্রগতির বড় বাধা হিসেবে চিহ্নিত করে উপদেষ্টা বলেন, আমি যত কিছুই করার চেষ্টা করেছি সবকিছুই সামনে আসছে। এই যে সড়ক সংক্রান্ত নীতিমালাগুলো, এই নীতিমালার জন্য কতদিন ধরে আমি নিজে বসে ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে বুঝিয়ে বলেছি এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু এখনো হচ্ছে না। কারণ তারা পরিবর্তন চান না। তারা চান তাদের সুযোগ সুবিধা, পে স্কেল বাড়াতে, দুর্নীতির সুযোগ বাড়াতে, কিন্তু সাধারণ মানুষ মরলেও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেশের বর্তমান সামাজিক ও প্রশাসনিক বাস্তবতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা উট পাখির মতো বালিতে মাথা গুঁজে আছি, মনে করছি কিছুই হবে না, কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। তিনি আরও বলেন, সুতরাং আমাদের সামনে দুটি পথ, হয় আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, না হলে প্রলয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি আশা করি আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করব। প্রসঙ্গত, গত বছরের 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে 36 জন নিহত হয়, এর 28 জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। ব্যাপক আলোচিত এই ঘটনা নিয়ে 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ অবস্থান তুলে ধরেন। মঙ্গলবার 28 জানুয়ারি সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA এর তথ্য জানায়, আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মতবিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের যে কোনো উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে। তিনি সংঘাত এড়িয়ে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেন। এর আগে ইরানের গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজিশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় থেকে যুদ্ধ এড়াতে সহায়ক যে কোনো প্রক্রিয়াকে তেহরান স্বাগত জানায়। সৌদি যুবরাজের এই ঘোষণার আগেই সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান নিয়েছে। দেশটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি সামরিক আর্মাডা ইরানের দিকে অগ্রসর হয়েছে। যদিও তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না। তিনি ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে সতর্কবার্তা দেন। পরবর্তীতে দেশজুড়ে বিক্ষোভ অনেকটাই স্থিমিত হয়েছে বলে জানা যায়। গত সোমবার 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, একটি মার্কিন বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে মার্কিন বাহিনীর সুরক্ষা এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা আরও বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে সাধারণ পথচারীরাও রয়েছে। সংস্থাগুলোর মতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি সবচেয়ে বড় দমনপীড়ন। তবে ইরানি কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, প্রবাসী বিরোধীদের মদতপুষ্ট সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের কারণেই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সীমান্ত সুরক্ষা, জাতীয় নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে আদালত আগামী 31 মার্চের মধ্যে BSF এর কাছে জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিয়েছে। মূলত যে সমস্ত জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ প্রদান করেছে, সেই জমিগুলোই BSF এর কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত অবস্থায় রয়েছে, যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি জটিলতা তৈরি হয়। কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা সত্ত্বেও রাজ্য সরকার জমি হস্তান্তরে বিলম্ব করছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন দ্রুত জমি অধিগ্রহণ করা হচ্ছে না। আদালত স্পষ্ট জানিয়েছে যে শুধুমাত্র সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাত দেখিয়ে এই প্রক্রিয়া দীর্ঘায়িত করা
গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সীমানার স্পর্শকাতরতা বিবেচনায় রাজ্যের এই নির্লিপ্ততাকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন বিচারপতিরা। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় 180 কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতোমধ্যে রাজ্যকে অর্থ দিয়েছে। এছাড়া যে সমস্ত এলাকায় এখনও মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যায়নি, সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে অধিগ্রহণ সম্ভব কিনা তা নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। দুবাইয়ে গড়ে উঠছে বিশ্বের প্রথম গোল্ড স্ট্রিট বা স্বর্ণের রাস্তা। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্পের অংশ হিসেবে এই উচ্চাভিলাষী উদ্যোগের ঘোষণা দিয়েছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ইথোরা দুবাই। মঙ্গলবার 27 জানুয়ারি এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন বাণিজ্যিক হাবের উদ্বোধন করা হয়। ইথোরা দুবাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গোল্ড স্ট্রিটটি মূলত স্বর্ণের বিভিন্ন উপাদানে নির্মিত হবে এবং এটি পুরো ডিস্ট্রিক্টের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করবে। তবে এর নির্মাণী কৌশল ও নকশা সম্পর্কে বিস্তারিত তথ্যে ধাপে ধাপে প্রকাশ করা হবে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইনভেস্টমেন্টের কর্পোরেশন অব দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আল শাইবানি এবং দুবাই চেম্বার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাশেদ লুতাহ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন এই বিশেষায়িত জোনে স্বর্ণ অলংকার ও খুচরা বিক্রয়, পাইকারি বাণিজ্য, বুলিয়ন সার্ভিস এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সব ব্যবসাকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। এখানে ইতোমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিষ্কের মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলো কার্যক্রম শুরু করেছে। এছাড়া আন্তর্জাতিক জুয়েলারি চেইন জয় আলুকাস এখানে তাদের মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনা করছে। পর্যটন ও বাণিজ্যের কথা মাথায় রেখে এই ডিস্ট্রিক্টে 6টি হোটেলে মোট 1000-এর বেশি কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। 2025 সাল থেকেই এখানে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পর্যটকবাহী বাসের রুট চালু করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত বছর প্রায় 147টি দেশের মানুষ এই এলাকাটি পরিদর্শন করেছেন। এবার খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ নারী ক্রিকেটাররা আইসিসির র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে। 4 ম্যাচে 4 জয় তুলে নিয়েছে টাইগার নারীরা, যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সের আলো ছায়ায় বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান উন্নত হয়েছে। সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 50 হাঁকিয়ে ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা 22 ধাপ উন্নতি করে এখন আইসিসি টি-20 ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারের সেরা 35তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে 25 ও 35 রান করা দিলারা আক্তার প্রথমবারের মতো সেরা 100 ব্যাটারের মধ্যে জায়গা করে নিয়েছেন। 33 ধাপ উন্নতির পর তিনি এখন যৌথভাবে 70তম স্থানে অবস্থান করছেন। সর্বশেষ 2 ম্যাচে ধারাবাহিক রান করেছেন সুবহানা মুস্তারি, যার ফলে তিনি 11 ধাপ এগিয়ে 52তম স্থানে রয়েছেন। এছাড়াও স্বর্ণা আক্তার 17 ধাপ উন্নতি করে 83 নম্বরে উঠে এসেছেন। বোলিং বিভাগেও বাংলাদেশের পারফরম্যান্স চোখে পড়ার মতো। নামিবিয়ার বিপক্ষে 3 উইকেট নেওয়া ফাহিমা খাতুন 6 ধাপ এগিয়ে 30তম স্থানে অবস্থান করছেন। একই ম্যাচে 4 উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা 6 ধাপ উন্নতি করে 54তম স্থানে রয়েছেন। আর রাবেয়া খান, যিনি নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোট 4 উইকেট নিয়েছেন, 1 ধাপ উন্নতি করে 14তম স্থানে অবস্থান করছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সাফল্য তাদের সাফল্যের গল্পকে আরও উজ্জ্বল করেছে এবং বিশ্বব্যাপী তাদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, শেষ করছি ফাউল টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।